যে আপনাকে যে আমরা গ্রিন সিগন্যাল দিয়েছিলাম, এখনো আপনার পাশেই আমরা আছি। একটা সুস্থ বাংলাদেশ গড়ুন, একটা সুস্থ নির্বাচন করুন যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে, এবং মৌলবাদকে আপনারা ধ্বংস করুন, শেষ করুন। এখন দেখুন, তারেক জিয়ার কাছে আগেই খবর ছিল, তারেক জিয়া কখনোই না করবেন না তার মার অন্তিম কার্যে পার্শ্ববর্তী বড় দেশের একজন প্রধান আসতে চাইছেন, কখনো করবেন না, তাই তো? এখন তারেক জিয়া পরিষ্কার তাকে বলে দিয়েছেন, হ্যাঁ আমাদের পক্ষ থেকে এটা আপনাকে আমন্ত্রণ জানাতে দেরি হয়েছিল, কিন্তু আপনারা নিজে আমাকে ফোন করেছেন আপনাদের ওখান থেকে, তাই আমি মানে আপ্লুত, আপনি আসুন, আপনার যথাযোগ্য সম্মানের সঙ্গে আমরা আপনাকে করে নেব। তো যাই হোক, এখন তারেক জিয়া সঙ্গে এই যে কথা হলো, এখন যার মার শেষকৃত্যে যে দেশের সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কূটনৈতিক মানে ব্যক্তিদের মধ্যে 1 2 3 4 করে যদি আপনি গোনেন, তার মধ্যেই থাকবেন হচ্ছে এস জয়শঙ্কর। তার মতো ব্যক্তি যখন অংশগ্রহণ করেন, তখন জামাতের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হবেই। এটাও কিন্তু একটা কূটনৈতিক চাল। একটা মেসেজ পাঠানো হলো বাংলাদেশকে, যে আমরা তোমাদের শত্রু নই, বাংলাদেশ সাধারণ মানুষ, আমরা তোমাদের শত্রু নই। 2, তারেক জিয়াকে একটা মেসেজ পাঠানো হলো, যে আপনাকে আমরা যেমন গ্রিন সিগন্যাল দিয়েছি, তেমনই কিন্তু আপনার সঙ্গেই আছি, আপনি একটা সুস্থ বাংলাদেশ গড়ুন। 3য়, জামাতকেও একটা মেসেজ দিয়ে দেওয়া হলো, যে জামাত আর বিএনপি দুটোকে ভারতবর্ষ আলাদা করে দেখছে। কারণ ভারতবর্ষ কখনো মানে ওই একে কি বলে, সন্ত্রাসবাদী দলকে, রাজাকারদের ভারতবর্ষ সহ্য করতে পারে না। এখন আমার যে পোস্টটা আমি দিয়েছিলাম, সেখানে নানান লোকে নানান মতামত ব্যক্ত করেছেন। কেউ বলছেন বিএনপি ছাড়া গতি নাই, কেউ বলছেন আক্রমণ করা ছাড়া গতি নাই, নইলে পরে বসে বসে বুড়ো আঙুল চুষুন। এই আপনারা যারা লিখছেন না, আপনারা একটু ইউটিউব আর ফেসবুকের বাইরের পৃথিবীটা একটু দেখুন, কূটনৈতিক হালচালটা দেখুন। 2026-এ কি ঘটতে যাচ্ছে। 2026 কিন্তু 2025 হবে না। 2026-এ কিন্তু সারা পৃথিবী অশান্ত হয়ে যাবে। কি হবে আমি আপনাকে আজকে বলে দিচ্ছি। 2025-এর শেষ দিনে, 2026-এর শুরুর থেকে, কি মার্চের পর থেকে কি কি হতে যাচ্ছে। যেমন ট্রাম্প তাল ঠুকছেন, উনি ভেনেজুয়েলা আক্রমণ করবেন। খবর পেয়েছেন নিশ্চয়ই। ট্রাম্প যদি ভেনেজুয়েলা আক্রমণ করে, তাহলে ট্রাম্প একটা দিকে ফ্রন্ট খুলে ফেলল। ভারত, চীন, রাশিয়া এরা এখন পাওয়ার শিফটিং এর মধ্যে রয়েছে। এখন সবাই চাইছে যে আমেরিকাকে কোণঠাসা করো, ডলারাইজেশন করো, বিকল্প মুদ্রা করো, ব্রিক্স তৈরি করো, আমেরিকাকে তার অধিকার খর্ব করো। এটা হচ্ছে এখন ট্রাম্প যদি ওখানে ভেনেজুয়েলায় যদি ফেসে যায়, তাহলে ইরান ইসরায়েল আক্রমণ করে দেবে। কারণ ইসরায়েলে সমস্ত মানে এটা ব্যাকিংটা আছে কার? ট্রাম্পের, আমেরিকার। হলো, ট্রাম্প ওখানে কিছু করতে পারবেন না তখন। বা ট্রাম্প যদি সাহায্যও করতে যায়, তাহলে ট্রাম্পের কাছে দুটো ফ্রন্ট খুলে গেল। এবার চায়না বসে আছে, চায়না তখন তাইওয়ানে ঢুকে পড়বে। এদের তাইওয়ানের সুরক্ষার দায়িত্ব নিয়ে রেখে দিয়েছে ট্রাম্প, মানে আমেরিকা।
এবার তাহলে ট্রাম্পকে কি 3টে ফ্রন্টে আসতে হবে? এবার চতুর্থ ফ্রন্টটা খুলবে হচ্ছে রাশিয়া। চতুর্থ ফ্রন্ট কোথায় খুলবে? কারণ ইউরোপ 100 বিলিয়ন ডলার দিয়েছে ইউক্রেনকে, যে তুমি যুদ্ধ করো, অস্ত্র কেনো আর যুদ্ধ করো, রাশিয়াকে টাইট মারতে হবে। এবার একেবারে তেড়ে ফুড়ে ইউক্রেনকে মারতে লেগে যাবে আমেরিকা, এই রাশিয়া। তাহলে আমেরিকায় কখনো ঢুকতে গেলে আমেরিকার 4টে ফ্রন্ট হয়ে গেল। এই সুযোগে ভারত করবে কি? পাকিস্তানকে আক্রমণ করবে। তাহলে পাকিস্তান এখানে কোন জায়গা পাবে বলুন? 5 নম্বর ফ্রন্ট কি বা আমেরিকা খুলবে? আমেরিকা যত শক্তিশালী দেশ হোক, 5 নম্বর ফ্রন্ট খুলতে যাবে না, 4 নম্বর ফ্রন্টও খুলতে যাবে না, 3 নম্বর ফ্রন্টও খুলতে যাবে না। তাইওয়ানকে বাঁচাতেও যাবে না, ইউক্রেনকে বাঁচাতেও যাবে না। সে শুধু নিজের স্বার্থ বোঝে ভেনেজুয়েলা নিয়ে পড়ে থাকবে, কারণ ভেনেজুয়েলা তেল আর খনিজ সম্পদের ওপরেতে ট্রাম্পের আমেরিকার নজর। তাই নিজের স্বার্থ সিদ্ধি ছাড়া সে পৃথিবীতে কাউকে চেনে না। ফলে এই যুদ্ধ করতে করতে এরা সমস্ত শেষ হয়ে যাবে এবং আমেরিকার যে মানে দাদাগিরি, সেটাও কিন্তু সারা বিশ্বের সামনে কমতে লেগে যাবে। এই যখন অবস্থা, তখন ভারতবর্ষ বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে? এটাই তো এখন প্রশ্ন। ভারতবর্ষ বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে? ভারত এই যে আপনাদের বাংলাদেশের রাষ্ট্রদূতকে হঠাৎ ফেরত পাঠানো হলো, মানে বাংলাদেশে আপনাদের মিডিয়া বলা হচ্ছে যে তাকে হঠাৎ ডেকে পাঠানো হলো কেন? আসলে ডেকে পাঠানো হয়নি, তাকে ভারতবর্ষ থেকে বলে দেওয়া হয়েছে আপনি বাংলাদেশে গিয়ে সরকারকে এই কথাগুলো বলুন যে আত্মমর্যাদা সম্পন্ন দেশ হিসেবে টিকে থাকার দায়িত্ব বাংলাদেশের। এই সিদ্ধান্ত বাংলাদেশকে নিতে হবে যে তারা আত্মমর্যাদা সম্পন্ন দেশ হিসেবে টিকে থাকতে চায় কিনা। সেই মেসেজটাই পৌঁছে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি আছেন রিয়াজ হামিদুল্লাহ, তাকে ডেকে পাঠিয়ে এই কথাটি বলে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে। আপনাদের সাথে উল্টোপাল্টা খবর হয়। এখন ইউনূস বহু চেষ্টা করেছে যে মোদি সাহেবের সঙ্গে এবং জয়শঙ্করজি দোভালজির সঙ্গে একটা বৈঠক করার। খলিলুরকে বহু চেষ্টা করেছে, খলিলুর পারেনি বলে খলিলুরকে অনেক কথা শুনিয়েছে। এইখানে উনি হাত পা জুড়ে লেগে পড়েছেন, চারদিকে দৌড়দৌড়ি করছেন, একটা যদি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় ডক্টর জয়শঙ্করের সঙ্গে। আজকে একটা ভারতীয় হাই কমিশন নিতাম ফোনে কিংবা যে, তো আপনাদের একটা নিশ্চয়ই মনে আছে উনি তখন থাকতেন ক্যান্টনমেন্টে। তো ক্যান্টনমেন্ট একটা সংরক্ষিত এলাকা, সবাই তো সেখানে যেতে পারতো না। তো সেই জন্য উনি ওই সাংবাদিক বা অন্যান্যদের সাথে দেখা সাক্ষাৎ করতেন। কর্নেল মুস্তাফিজুর রহমান ছিলেন বিএনপির একজন নেতা, জিয়াউর রহমানের সময় সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, পরে বেগম জিয়ার সময় উনি পররাষ্ট্রমন্ত্রী হন। তো ওই কর্নেল মুস্তাফিজুর গুলশানের বাসায় সাধারণত উনি সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন। তো ওখানে আমার বেশ কয়েকবার ওনার সাথে যোগাযোগ হয়েছে। তো প্রথম সাক্ষাতেই আমার যেটা মনে হলো যে তাকে আমাকে খুবই ধীর স্থির ভদ্র বিনয়ী একজন মানুষ। উনি খুব একটা কথা বলতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না, মানে প্রশ্ন মানে নিজের থেকে কোনো কিছু উনি বলতেন না। আর আমার মনে হয় উনি একটু লাজুক প্রকৃতির ছিলেন, শাই ছিলেন, এটাও একটা কারণ হতে পারে। তো যাই হোক, আমাদের যেটা কাজ, আমরা তো মানে প্রশ্ন করে করে আমাদের যে জানার ব্যাপার সেগুলো জানার চেষ্টা করি। তো একবার আমার মনে আছে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো এর মধ্যে ইতিমধ্যে কয়েকবারই ওনার সঙ্গে যোগাযোগ হয়েছে, ফলে উনি আমাকে বেশ ভালোভাবে চিনতেন আর কি তখন। তো একবার দেখা করতে গেলাম আমাদের আমি আরেকটু কথা বলে নেই, তখন তো ধরেন আপনার যদি সেটা 84 হয়, তাহলে উনি তখন মাত্রই রাজনীতিতে এসেছেন আর কি। তো ওই সময় ওনার সঙ্গে কথা বলে
আপনার কাছে ওনাকে মানে রাজনীতিবিদ হিসেবেই বেশি মনে হয়েছে নাকি একজন গৃহবধূ হিসেবে মনে হয়েছে ওনার কথাবার্তা? না না, তখন তো ওনার তো ট্রানজিশন ফেজ আর কি। তখন যেটা বললাম, উনি উনি নিজে তেমন কোনো কথা বলতেন না, মানে বিশেষ করে জি। কোনো রাজনৈতিক জটিলতা বা অর্থনীতির কোনো ব্যাপারে উনি একদমই মানে সে ব্যাপারে কথা বলতে চাইতেন না। তো সেটা উনি ওনার সীমাবদ্ধতা গুলো উনি জানতেন, এবং মানে আমরাও তাকে কোনো বিব্রতকর প্রশ্ন করতাম না এগুলো নিয়ে, অন্তত আমি করি নাই। হ্যাঁ, তো আমার যেগুলো তার দল সম্পর্কে, যদি তার দল ক্ষমতায় আসে কিভাবে কি করবে, এই সাধারণ কথাবার্তা গুলো বলতো। তো একদিন ওনাকে একটু ইজি করার জন্য আমি একদিন জিজ্ঞেস করছিলাম, আচ্ছা ম্যাডাম, কিছু যদি মনে না করেন, আপনার জিয়াউর রহমানের সঙ্গে আপনার বিয়েটা কিভাবে হলো? তো উনি একটু হুম। মুস্কি হেসে বললেন যে এটাও কি আপনাদের জানতে হবে? তা আমি বললাম যে আমরা তো সাংবাদিক, যেহেতু আপনি আপনি এখন জাতীয় পর্যায়ের নেতা নেত্রী, তো এই জন্য মানুষের হুম। একটা আগ্রহ থাকে, আর আমাদের কাজ হলো আপনাদের হুম। সঙ্গে কথাবার্তা বলে মানুষের আগ্রহ, মানে ইন্টারেস্টটাকে মিট হুম। করা। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে। তখন উনি বললেন যে এটা তখন পাকিস্তানের বিয়ের সময়, তো যে আমি একদিন বাসার থেকে সবাই, যতদূর আমার মনে পড়ে, উনি বলছিলেন যে আমি তখন ফার্স্ট ইয়ারে মনে হয় পড়ি। তো আমি বাসার থেকে কলেজ থেকে বাসায় ফিরেছি বিকেলের দিকে, 4টার দিকে, যে আমি ড্রয়িং রুমে ঢুকে দেখি একজন ইয়াং একটা ভদ্রলোক বসে আছে। তো আমি তো ওনাকে চিনি না। তো যাই হোক, আমি সালাম দিয়ে আমি ভিতরে গেলাম। তো আম্মা বললেন যে এটা হলো জিয়াউর রহমান, সে পাকিস্তান আর্মির ক্যাপ্টেন। তো এখন হুম। দিনাজপুরে পোস্টিং আর কি, আর সে আমাদের দূর সম্পর্কের আত্মীয়, এই জন্য আমাদের সাথে দেখা করতে আসছে। তা তুই একটু মানে হাত মুখ টুক ধুয়ে ওনার জন্য একটু নাস্তা টাস্তা আমি রেডি করছি, ওটা ওনাকে নিয়ে দে। তো বললেন যে এইভাবে আমি ওনার সামনে গেলাম, যাওয়ার পরে তারপরে আহ, কথা, মানে দু একটা সাধারণ কথাবার্তা হলো আর কি। তো আমি খুব অস্বস্তি বোধ করছিলাম, যা হয় একটা ইয়াং মেয়ে আর কি। তো জিয়াউর রহমানও খুব কম কম বললেন যে উনিও খুব কম কথা বলছেন। তো এরপরে আমি ঘর থেকে চলে যাই। ঘর থেকে চলে যাওয়ার পরে কিছুদিন পরে আমার মা আমাকে বললেন যে এর সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি আমরা। তো তখন তো মেয়েদের খুব একটা সে ছিল না, হ্যাঁ না বলার, তো বাবা যারা ঠিক করেছে। তা আমি আবার রসিকতা করে বললাম যে ম্যাডাম, তার মানে আপনার সঙ্গে কি কোনো, মানে কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার সম্পর্ক ছিল না? তো উনি একটু বললেন যে আয় কি বলতেছেন, এটা আমার সঙ্গে তো তার প্রথমই দেখা হলো, তারপর তো বিয়েই হয়ে গেল। যাই হোক, এটা আমি ওনাকে ইজি করার জন্য এই কথাগুলো মানে জিজ্ঞেস করেছিলাম আর কি। তারপরে তো যাই হোক, উনি মৃদু হেসে এগুলোর উত্তর দিলেন। তো তারপরে মূল কথায় যখন আসলাম, তখন যে উনি আহ, মানে রাজনীতিতে আসলেন, দল কিভাবে চালাবেন, এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। তো যাই ওনার যারা অ্যাডভাইজার ছিলেন, সিনিয়র নেতারা ছিলেন, তারা মানে দেখতাম যে ওইখানে এসে ওনার সাথে কথাবার্তা বলতেন। তো এরপরে যেটা হলো, আহ এরশাদের পুরোটা সময় তো উনি আন্দোলনে ছিলেন, এরশাদ বিরোধী আন্দোলন, তখন শেখ হাসিনাও তার সঙ্গে ছিলেন। তো এরপরে 1986 সালে আপনার হয়তো মনে আছে যে তখন সংসদ নির্বাচন দিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। তো জি। সেখানে দুই দলই, আওয়ামী লীগ এবং বিএনপি, তারা দুজনই দল থেকে ঠিক করলো যে তারা এই নির্বাচনে অংশ নেবে না। তো যে কোনো কারণেই হোক, অনেকে বলে যে ষড়যন্ত্রের মাধ্যমে, অথবা শেখ হাসিনার এরশাদের সাথে আহ, একটা গোপন চুক্তি করে সেই ইলেকশনের 2 দিন আগে উনি ঘোষণা দিলেন যে আমরা ইলেকশন করব। কিন্তু খালেদা জিয়া এটাকে রিফিউজ করলেন। উনি বললেন যে না, আমাদের একটা কমিটমেন্ট হয়েছিল, আমি এই ইলেকশনে পার্টিসিপেট করতে পারি না। এই তখন থেকে ওনার আপসীন নেত্রী, যে তার যে একটা মানে খেতাব উনি পেলেন, এই তখন থেকেই সেটা শুরু হলো। এবং তারপর আচ্ছা, থেকে আচ্ছা। উনি এরশাদ যতদিন ক্ষমতায় ছিলেন, উনি কখনোই আহ, মানে কোন ষড়যন্ত্রের মাধ্যমে বা গোপন চুক্তির মাধ্যমে ওই সরকারের সঙ্গে তিনি কোনো আপোষ করেন। তো এই জি। এই হচ্ছে। যাই হোক, তারপরে 1991 সালে যখন ইলেকশন হলো, প্রথম ইলেকশন, জাস্টিস শাহাবুদ্দিন
আহমেদের নেতৃত্বে, তখন তো এরশাদের পতনের পরে। আহ, তখন উনি অনেকেই ধারণা করেছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। 91 সালে এই ইলেকশনের সময় আপনি তখন কোথায় চাকরি করেন? আমি তখন নিউ ইয়র্ক টাইমস এবং লন্ডন গার্ডিয়ানের করেসপন্ডেন্ট, মানে ফুল ফ্লেজেড করেসপন্ডেন্ট। আচ্ছা আচ্ছা, তখন আপনি আর অন্য ঢাকার কোনো পত্রিকায় নাই? না, তখন আমি ঢাকার কোনো পত্রিকায় কাজ করি না। আর আর যেটা হলো, মানে আমাকে তখন ওই দুই দল থেকে, মানে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দল থেকে আমার সঙ্গে খুব তারা যোগাযোগ করতো। তার কারণ যেহেতু আপনি নিজে জানেন যে নিউ ইয়র্ক টাইমস বা গার্ডিয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ পত্রিকা ইন্টারন্যাশনালি। তো তারা আমাকে কাল্টিভেট করতে চাইতো, যে তাদের খবরে খবর ওখানে যাক, তাদের বিদেশে তাদের ইমেজ ভালো হোক, এগুলো করতো তারা। জি তো এই কারণে আমার একটু গুরুত্ব তারা দিত আর কি। তো আমি অ্যাপয়েন্টমেন্ট আমার চাইলেই সঙ্গে সঙ্গে দিয়ে দিত। তো যাই হোক, ইলেকশনের পরে আপনার মনে আছে, আমি জানি না আপনার স্মরণ আছে কিনা, মানে সবাই ধরে নিয়েছিল যে ওই ইলেকশনে আওয়ামী লীগ জিতবে 91। আমার মনে আছে। আমি আমি আচ্ছা, আমি তখন সাংবাদিকতা করি অলরেডি। হ্যাঁ। তো যাই হোক তখন এবং এতটাই সবাই আমি নিশ্চিত একটু ছিল। মাঝখানে থামাই, আমি মাঝখানে থামাই আপনাকে। এটা হলো যে ইলেকশনের আগে আগে যে কথাটা আপনি বললেন যে সবাই ধরে নিয়েছিল যে আওয়ামী লীগই জিততেছে, কিন্তু তখন যে ইলেকশনের আগে যে আপনি বেগম খালেদা জিয়ার সঙ্গে দু একবার দেখা করেছেন, কথা বলেছেন, তখন ওনার কথাবার্তায় কি আপনার মনে হয়েছিল যে ওনারা কনফিডেন্ট যে ওনারা জিততে যাচ্ছেন, জিতবেন? না, না, কনফিডেন্ট তো একেবারেই ছিলেন না। এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আপনাকে বলি, একটু অনেকেই হয়তো অনেককে স্মরণ করিয়ে দিই, যে উনি ইলেকশনের পরের দিন উনি হরতাল ডেকেছিলেন বেগম জিয়া। আগে ডেকেছিলেন, আগে ডেকে রেখেছিলেন? আগের থেকেই যে উনি হরতাল ডাকলেন, এবং পরে আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি হরতালটা ডাকলেন কেন? বলে না, এটা রিগিং হবে, আমাদেরকে জোর করে হারাবে এটা। তো যা হোক, ইন্টারেস্টিং ব্যাপার হলো, যখন ইলেকশনটা হলো এবং ইলেকশনে তো খালেদা জিয়া জিতে গেলেন, বিএনপি ক্ষমতায় আসলো। তো এটা তারা চিন্তাই করতে পারেন নাই যে তারা ক্ষমতায় আসবে। সত্যি কথা বলতে কি, তারা মোটেই কনফিডেন্ট ছিল না। তো এই জিনিসটা একটু স্মরণ করিয়ে দিতে চাই, যে যাই হোক, আপনি যেটা একটু আগে যে প্রশ্নটা করছিলেন যে ওনাদের তখন মানে মনের অবস্থা কেমন ছিল, একেবারেই মানে তারা যে ইলেকশনে জিতবে এটা তারা চিন্তাই করতে পারে। তো যা হোক, ওই যে শেখ হাসিনা যে 86 সালে ইলেকশনে যোগ দিয়েছিল, মানে এরশাদের ইলেকশনে, ওইটা মানুষ মনে রেখেছিল। তো সেই জন্য চিন্তা করলো যে খালেদা জিয়া তো অ্যাটলিস্ট এই কাজটা করে নাই, স্বৈর শাসকের আদালতে কোনো ইলেকশনে যায় না, সেরকম জন্য তার ফলাফল মানে ওটা ওইদিকে গেল। তো ভালো কথা। তারপর ইলেকশন হলো একদিন, আমার মনে আছে এটা, উনি আমাকে তখন খুবই, মানে আমার পছন্দ করতেন উনি আমাকে খুবই। আর একটা কথা, যেহেতু ওই আমার সঙ্গে অনেক বিদেশি সাংবাদিকরা আমার সঙ্গে যেত ওনাকে ইন্টারভিউ করার জন্য, তো বেগম জিয়া সবসময় আমাকে বলতেন যে আপনি ট্রান্সলেশনটা করবেন। হ্যাঁ, আপনার ইংরেজি খুব ভালো। হ্যাঁ। তো বিএনপিরও কয়েকজন যারা ছিল তার ওনার সহকর্মীরা, তাদের মধ্যে ভালো ইংরেজি জানতো অনেকেই, কিন্তু উনি কেন জানি না আমাকে বলতেন যে আপনি এই ট্রান্সলেশনটা আপনি করবেন। তো যাই হোক, ইলেকশন হওয়ার পরে আমাকে তখন মনে হয় এই সম্ভবত প্রায় 40 দিনের মতো তখন তখন জাস্টিস শাহাবুদ্দিন তখন প্রেসিডেন্ট, মানে এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, মূল ক্ষমতা তার কাছে। খালেদা জিয়া আহ, আহ, মানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তো আমার কাছে একটা অদ্ভুত ব্যাপার লাগলো, ইলেকশন হওয়ার 1 সপ্তাহ আগে ওনার সঙ্গে আমি দেখা করতে গেছিলাম ওই মুস্তাফিজুর রহমান সাহেবের বার্তায় এক জাপানি সাংবাদিক কলিগকে নিয়ে। তো উনি তো খুব সাদামাটা কাপড় চাপড় পরতেন, কোনো মেকআপ টেকআপ তেমন আমি আমার অন্তত দেখি নাই কখনো। তো এটা ওই আমার জাপানি কলিগ বের হয়ে বললো যে উনি তো খুবই একটা সিম্পল মানুষ। তো আমি বললাম হ্যাঁ, আপনাকে তো আমি বেশ কিছুদিন থেকে মানে ওনাকে ইন্টারভিউ করছি, তো উনি এরকমই কাপড় চোপড় পরেন, মানে কোনো বেশভূষা উনি বিলাসিতা করেন না। তো ইন্টারেস্টিং ব্যাপার হলো, 19 মার্চ 1991 সালে উনি শপথ নিলেন প্রধানমন্ত্রী হিসেবে। তো শপথের দিন আমি টিভিতে দেখলাম যে উনি চশমা পরেছেন, চশমা পরা এবং ওনার চুল পাস করা। মানে এটা দেখে আমার কাছে একটু, মানে আমি একটু মানে অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার। মানে 1 সপ্তাহ আগে তোমার সাথে আমার দেখা হলো। আমি গত 10 বছর থেকে ওনাকে আমি ফলো করতেছি, প্রায় 10 বছর, মানে 83 থেকে।
মানে 7-8 বছরের মতো। তা ওনাকে তো আমি এই চশমা কোনো সময় পড়তে দেখি নাই, তুমি এটা কেন করবে? পরে যেটা বুঝতে পারলাম যে তার যারা মানে পারিষদ মানে তার যারা দলের লোকজন ছিলেন তারা হয়তো বলেছেন যে ম্যাডাম আপনাকে তখন একটু একটু ভাব গম্ভীর ভাবে উপস্থাপন করতে হবে, চশমা টশমা পড়লে আপনাকে একটু পার্সোনালিটিটা বাড়বে আপনার, আপনি শাড়ি টাড়ি সুন্দর করে পরবেন, তারপরে চুল পাফ করবেন, চুলের দিকে উপরের দিকে খুব ইয়ে করে চুল করে। তো এগুলো দেখে আমার কাছে খুবই মানে যে একটা মানুষ রাতারাতি এরকম ভাবে পরিবর্তন হয়ে গেল কিভাবে। তো যা হোক এটা আমি আর ওটা নিয়ে কোনো কথা বলি নাই। পরে আহ, তখন তার পিএস ছিলেন সাবিউদ্দিন আহমেদ। তো জি। তো সাবির ভাই একদিন আমাকে ফোন করে বললেন যে এরকম আরশাদ, উনি আমাকে আগের থেকে চিনতেন, মানে আমাকে তুমি তুমি বলতেন। তো যে এরকম প্রধানমন্ত্রী ইয়েতে যাবেন, কি বলে হারারে, কমনওয়েলথ সামিটে মানে অ্যাটেন্ড করার জন্য, তো তোমাকে আমরা যোগ করেছি, এটা মানে তুমি ডেলিগেশনে যাবে। তা আমি জিজ্ঞেস করলাম যে সাবি ভাই আমাকে কি মানে কোন ক্রাইটেরিয়াতে আপনি আমাকে নেবেন? তো উনি বলতেছে যে না না, তোমার তো খুব কন্ট্রিবিউশন আছে, তুমি এরশাদ বিরোধী আন্দোলনের সময় অনেক লেখালেখি করছো বিদেশে, এইটা আমরা নোটিস করেছি তখন, তো এই জন্য আহ, এবং ম্যাডাম নিজেই বলেছে তোমার কথা। তো আমি তো বললাম যে আমি তো খুব অনার্ড ফিল করতেছি যে আপনারা আমাকে বিদেশে যাওয়ার জন্য ওনার সাথে ই করছেন, তো আমি তো যাবো না এটাতে। তো বললো কেন? আমি বললাম দেখেন, আমি একজন সাকত, তারপরে তুমি তো অনেক ভালো কাজ করছো। আমি বললাম দেখেন, আমি কোনো এক্সট্রাঅর্ডিনারি কাজ করি নাই, আমার কাজ হলো এটা এই জিনিসগুলো দেখা এবং রিপোর্ট করা, আমি সেটাই করেছি, আমি এটার জন্য কোনো বেনিফিট পাওয়ার কোনো যোগ্যতা আমার নাই। তো বললো যে তুমি যাবে না? আমি বললাম যে না। আমি বললাম যে আমি যদি যাই তাহলে নিউ ইয়র্ক টাইমস আমাকে স্যাক করবে, তার কারণ তারা বলবে যে তুমি আমাদের পারমিশন ছাড়া কেন গেছো তার সাথে। হ্যাঁ। তো যাই হোক, আমি আর যাইটাই নেই। তখন আমি সাবির ভাইকে বললাম যে দেখেন, আল্লাহর ওয়াস্তে আপনারা একটা কাজ করেন, যে হোসেন মোহাম্মদ এরশাদ ছিল স্বৈর শাসক, তার এই সাংবাদিকদের ঘুষ দেওয়া, জমি দেওয়া, প্লট দেওয়া, বিদেশে চাকরি, এগুলো তার করতে হইতো। কিন্তু উনি একটা ক্লিন ইলেকশনের মাধ্যমে ডেমোক্রেটিক ভাবে নির্বাচিত হয়ে উনি ক্ষমতায় আসছেন। আপনাদের তো এইভাবে এই সাংবাদিকদের ঘুষ দেওয়ার কোনো দরকার নেই, আপনারা এটা করেন না। তখন আমি আরো বললাম যে দেখেন, বিচার বিভাগ এবং সংবাদ সংবাদ মাধ্যম এই দুটো জিনিসকে আপনারা কলুষিত করবেন না। যদি করেন তাহলে দেশের সাধারণ মানুষের আর যাওয়ার জায়গা থাকবে না কোথাও। তো কে শোনে কার কথা? তো ওই তারপরে তো ওই দালালি শুরু হইলো, সাংবাদিকরা এই জমি নেয়, বিদেশে চাকরি, এটাই ওইটা। তারপরে আরেকটা ঘটনার কথা বলি, এটাই ইন্টারেস্টিং ঘটনা। এটা হলো যে উনি 39 দিনের মাথায় মানে চিটাগং কক্সবাজার এলাকায় একটা খুব বড় ধরনের ঘূর্ণিঝড় হয়। সেই ঘূর্ণিঝড়ের সাংঘাতিক ক্ষয়ক্ষতি হয় আর কি, মানে সমস্ত কমিউনিকেশন কাট অফ হয়ে যায়, কি হচ্ছে ওখানে কি হয়েছে কেউ কিছু জানতো না। তখন লন্ডন গার্ডিয়ানে আমার ফরেন এডিটর আমাকে ফোন করে বললেন যে আরশাদ, যেভাবে হোক তুমি ওইখানে যাওয়ার চেষ্টা করো। তো আমি জানতাম যে প্রধানমন্ত্রী ইয়েতে যাবেন, ওটা ভিজিট করতে যাবেন আর কি, ওই হেলিকপ্টারে। তো আমি সকালবেলায় উঠেই আমি ওই তেজগাঁ এয়ারপোর্টে গেছি আর কি। গিয়ে দেখি অনেক সাংবাদিক ওখানে বসা। তারপরে সাবি ভাইকে আমি বললাম, সাবি ভাই আমরা কি যে আপনি কোনোভাবে আমাকে হেলিকপ্টারে ওনার সঙ্গে দিতে পারেন কিনা? তো বললো যে আচ্ছা দেখছি। তো উনি কিছুক্ষণ পরে এসে বললেন যে একজন মাত্র সাংবাদিক যাবে এবং সেটা আরশাদ মাহমুদই যাবে, বিকজ আমাদের বিদেশে এটার কাভারেজ দরকার। হ্যাঁ। এবং উনি যেহেতু লন্ডন গার্ডিয়ান এবং নিউ ইয়র্ক টাইমস এর করেসপন্ডেন্ট, এই জন্য ওনাকে আমাদের মানে সঙ্গে দিতে হবে। তো বেগম জিয়ার হেলিকপ্টারে উনি সামনে বসা, আমি ঠিক এক্স্যাক্টলি তার পেছনে ছিটে। তো উনি আমাকে দেখেই জিজ্ঞেস করলেন, ও আপনি আসছেন? আমি বললাম জি ম্যাডাম। তো যাই হোক, আর কোনো কথা, উনি তো এমনি খুব কম কথা বলেন, মানে স্বভাবগত ভাবে উনি খুব কথা কম বলেন। তো পরে আমরা কক্সবাজার এয়ারপোর্টে নামলাম হেলিকপ্টার নিয়ে। তো নামার পরে আমি দেখলাম, মানে নামার সঙ্গে সঙ্গে দেখলাম যে ওনার চেহারা কেমন জানি হয়ে গেল। উনি ঠিক মানে চিন্তাই করতে পারেননি যে এরকম একটা ব্যাপার হবে। তো আমাকে তখন ওই লোকাল সাংবাদিক যারা ছিল ওখানে, তারা আসলো, এসে জিজ্ঞেস করছে যে ম্যাডাম আপনি এখন আপনার অনুভূতি কি, কি বলতে চান? তো উনি সত্যি কথা বলতে কি, উনি তো মাত্র মানে একটা থেকে মাত্র প্রধানমন্ত্রী হয়েছে, ওনার তো কোনো আইডিয়াই নেই মানে কি বলবেন।
তো উনি যেহেতু আমাকে খুব ভালোভাবে চিনতেন, এবং আস্তে আস্তে আমার মানে কানের মেসেজ করে, আসলে সাহেব কি বলবো বলেন তো। তা আমি বললাম যে ম্যাডাম আপনি একটা কাজ করেন, আপনি বলেন যে আমাদের এখন বিদেশি সাহায্যের দরকার, এটা একটা মানে খুব প্রলয়ঙ্করী বিপর্যয় হয়েছে, কোন ঘূর্ণিঝড় আমাদের। তা উনি সেই কথাটাই বললেন, বলার পরে তো এটা মানে রিপোর্টেড হলো। তারপরে আমরা তো একসাথে মানে আবার ঢাকায় ফিরে আসলাম একই ইয়েতে। তো আসার পরে যাই হোক, আর তারপরে তো আরো ওনার সাথে আমার দেখা সাক্ষাৎ হয় না। তো এর মধ্যে প্রথম যেদিন জাতীয় সংসদের অধিবেশন শুরু হলো, মানে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী আর বিরোধী দলের নেত্রী হলো শেখ হাসিনা। তো এটা একটা ঐতিহাসিক ঘটনা, তা আমরা সবাই কাভার করতে গেলাম সেটা। তো যেহেতু উনি প্রধানমন্ত্রী হয়েছেন, এই জন্য আমি আর কোনো মানে ওনার মানে উপযাচক হয়ে ওনার সঙ্গে আর দেখা সাক্ষাৎ করতে চাইনি। তো উনি তখন ওই মানে পার্লামেন্টের ভিতরে ঢোকার জন্য উনি আসছেন ইয়ে করতে, কি বলে ওই ওনার যে সংসদ নেত্রীর যে অফিস, ওখান থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে উনি ওই মেন অ্যাট্রিয়ামে যাচ্ছেন। তো আমি ওটা দেখে আমি দেখলাম যে উনি আসছেন সামনের থেকে, আমি তাড়াতাড়ি করে পেছনের দিকে সরে একটা কোণার মধ্যে দাঁড়িয়ে আছি। তো উনি আমাকে দেখছেন, দেখার পরে ওই মানে হাঁটার মধ্যে থেমে গেছেন উনি ওখানে। থেমে যেয়ে বলতেছে হাত আঙ্গুলের হিসাবে, আশ্বাস সাহেব আপনি এদিকে আসছেন। তো বলছেন যে আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? তাই আমি বললাম যে ম্যাডাম ওই আমরা তো যাবো, আপনি গেলে আমরা ভিতরে যাবো সবাই। তখন উনি বললেন যে আচ্ছা, আমি প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনি তো একবার আমার সাথে দেখা করতে আসলেন না। তো আমি বললাম যে দেখেন, কত লোক দেখা করতে আসলো, আপনি তো আসলেন। তা আমি বললাম ম্যাডাম আপনি যখন প্রধানমন্ত্রী, আপনি কত ব্যস্ত থাকেন, আপনাকে আমরা মানে কোনো কারণ ছাড়া কি আপনার কাছে আমি যেতে পারি? বলে আপনি কি কখনো ফোন করেছেন আমাকে, আমার অফিসে কি ফোন করেছেন, আপনি বলেছেন যে আপনার আপনি আমার সঙ্গে দেখা করতে যান? বললাম যে না ম্যাডাম, আমি তো বলি নাই। তো তখন তার প্রাইভেট সেক্রেটারি টু মানে ছিল ওই মোসাদ্দেক আলী ফালু, কেমন। তো ফালু তার সঙ্গে সঙ্গে আসতেছে আর কি। তো ওই ফালু আর অন্যান্য সবাই যারা ছিল, তারা মানে আমাকে চিন্তা করতেছে আমি একটা মানে সাংঘাতিক ইম্পর্টেন্ট, প্রধানমন্ত্রী দাঁড়িয়ে গেছে আমাকে দেখে। তো সে চিন্তা করছে যে আমি খুবই একটা ইম্পর্টেন্ট লোক আর কি। তো ফালু যেহেতু আমাকে আগে থেকে চিনত, তো ফালু তাড়াতাড়ি বলতেছে যে আরশাদ ভাই, আপনি মানে আমাকে অ্যাপয়েন্টমেন্টটা আমি তো ঠিক করি, তা আপনি বলেন আপনি কি কালকে আসতে চান? কালকে আপনি মোটামুটি ফ্রি আছে। তো আমি বললাম যে ফালু শোনেন, আমি মানে যখন ইয়ে হয় আমি একটা সময় বের করে আমি আসি। তো সত্যি কথা বলতে কি আমি আর যাইনি। হুম, যাই নাই একটা কারণে, আমি মনে করেছি যে কোনো বিশেষ করে যারা নেতা নেত্রী হবেন, তাদের যারা ক্ষমতায় গেলে তাদের থেকে দূরে থাকার। তার কারণে একটা ব্যক্তিগত সম্পর্ক হলে তখন হয় কি, তারা তো ক্ষমতায় গেলে মানুষ নানান রকমের কাজকর্ম করে, অপকর্ম করে, তো এগুলো তো আর লিখতে পারবো না। একটা একটা মানে বিবেকে লাগবে যে ওনার সাথে আমার এত সম্পর্ক, এই জন্য আমি তাদেরকে অ্যাভয়েড করি আর কি সাধারণত। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, তারা যখন বিরোধী দলে থাকে তখন আমাদের খুব বন্ধু থাকে তারা, কিন্তু সরকারে গেলেই চেহারা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এটা আমি লক্ষ্য করেছি। ওই এনিওয়ে, তো যে কথাটা আচ্ছা বলছিলাম। আশাদ ভাই, আমি আমি কি একটু অন্য প্রসঙ্গে যেতে পারি? আপনি তো অনেক স্মৃতি আপনার সঙ্গে মোটামুটি একটা পর্যায়ে দেখলাম। তো এখন আমি একটু অন্য একটা প্রসঙ্গে যেতে চাই। আপনি তো তাকে অনেকদিন ধরে দেখছেন, ওনার যে সর্বশেষ যে অবস্থাটা, মানে এই মানে 2008-এ শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর, ক্ষমতায় আসার পর ওনার সঙ্গে যে আচরণগুলি করা হলো, ওনার বিরুদ্ধে যে মামলা হলো, দুটো মামলায় ওনার যে সাজা হলো, এবং সাজাগুলির পর তারপর ওনার যে গৃহবন্দী থাকা, এই যে এই যে অধ্যায়টা, এই অধ্যায়টাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করেন? প্রথম কথা হলো যে 2001 সালের মানে দ্বিতীয়বার তৃতীয়বার অ্যাকচুয়ালি ক্ষমতায় আসার পরে ওনার সঙ্গে আমার আর দেখা হয় না, এটা একটু বলে নেই কনটেক্সটটা। জি। আমি ওই হাওয়া ভবন নিয়ে লেখালেখি লিখেছিলাম আর কি। এটাতে তৎকালীন মানে তারেক রহমান অত্যন্ত আহ, ক্ষুব্ধ হয় এটি লেখা নিয়ে, এবং আমাকে আহ, তারা বিভিন্ন ভাবে হয়রানি করতেছিল। তো এর মধ্যে তখন প্রধানমন্ত্রীর অফিসের একজন গুরুত্বপূর্ণ আমলা কর্মকর্তা, উনি আমার দীর্ঘদিনের পরিচিত এবং আমার বন্ধুই ছিলেন। উনি আমাকে বললেন যে আরশাদ, আপনাকে তো এরা, আপনি দাওয়াত দিলে যান না, আপনি কোনো প্লট নেন না, তো এরা আপনাকে নিয়ে বিপদে আছে, আর আপনি এই সমস্ত লিখতেছেন, এখন তারা ভীষণ খেপে গেছে,
তো আপনি আপনাকে কিন্তু এরা মেরে ফেলবে, আপনি তাড়াতাড়ি করে দেশ থেকে চলে যান। আচ্ছা, তো তখন যখন ওই লেভেলের একটা কর্মকর্তা আমাকে এই কথাটা বললো, সত্যি আমি খুব শঙ্কিত হয়ে পড়লাম যে আসলেই হয়তো মানে ব্যাপারটা সিরিয়াস। তো যাই হোক, পরে আমি মানে আমেরিকাতে চলে যাই। তারপর থেকে আমার তো আর দেখা সাক্ষাৎ হয়নি। তারপরে আমি যখন ফিরে আসি, তাহলে আপনি আমেরিকা গেলেন কবে, কোন ইয়ারে? এটা 2002 সালে, মানে আমার ওই হাউ হনে লেখাটা ছাপা হয়েছিল 2002 সালের জুন মাসে। আর কোথায় জুন ছাপা মাসের হয়েছিল? পর, হ্যাঁ, তো ওই তারপর ওটা কোথায় ছাপা আমি হয়েছিল? এটা আউটলুক ম্যাগাজিন ইন্ডিয়ার ওখানে ছাপা হ্যাঁ হয়েছে। হ্যাঁ, রাইট রাইট, আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এইটা আবার করছে কি ইনকিলাব পত্রিকা, এটা আবার মানে এই ছেপেছে তাদের ফ্রন্ট পেজে অনুবাদ করে। তো স্বাভাবিকভাবে আচ্ছা। সাংঘাতিকভাবে এটা রিপারকাশন হয়েছে সাংঘাতিকভাবে। তো তখনই আমাকে বলা হইলো যে সে, আর ওই বিএনপি পন্থী কিছু সাংবাদিক আমাকে গালিগালাজ করতেছিল ফোন টোন করে আর কি, যে আপনার এত বড় সাহস, আপনি আমাদের নেতার বিরুদ্ধে, মানে তারেক রহমানের সম্পর্কে। আমি বললাম যে দেখেন, আমি তো ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম সাংবাদিকতার নীতিমালা মেনে। তো উনি তো আমার কোনো প্রশ্নের জবাব দেন নাই, সেই জন্য আমি লিখেছি এটা। আর তখন তো শাহ ভবন খুব আলোচনায় ছিল। জি। তো তারপরে যেটা হলো, আমি তো আমেরিকায় চলে গেলাম, 2008 সালে আসলাম। আসার পরে তখন তো খালেদা জিয়া নাই, মানে বিএনপি সরকার তো তখন তত্ত্বাবধায়ক সরকার ছিল। তো এরপর থেকে আমার সঙ্গে আর ওনার কোনো দেখা সাক্ষাৎ হয়নি। তো জি, পরে যখন, আপনি এই হাসিনা অধ্যায়টা বলেন, এটা একটু একটু সংক্ষেপে বলবেন। হ্যাঁ, এই যে হাসিনার যে অধ্যায়টা, হাসিনার দায়িত্ব নেওয়ার পরে ওনার সঙ্গে যে আচরণটা করা হলো, এবং হ্যাঁ, উনি আমি সেটাই বলার চেষ্টা করছি। তো এটা তো অত্যন্ত গর্হিত একটা কাজ হয়েছে। এবং কেন হয়েছে এটা আমরা সবাই জানি, বিকজ হাসিনা ওনাকে সহ্য করতে পারতেন না। তো তাকে নানান ভাবে হয়রানি করা, তাকে শাস্তি দেওয়া, তাকে যত রকম পেরেছে সবকিছু করেছে। হ্যাঁ, যাতে করে মানে রেজাল্টটা হলো কি দেখেন, আজকে হাসিনা কোথায় আর খালেদা জিয়া কোথায়। আমি খালি দুদিন থেকে একটাই জিনিস চিন্তা করছি, যে হাসিনা যদি কোনোভাবে এখন ক্ষমতায় থাকতো, তো হাসিনা খালেদা জিয়া এইভাবে মারা যেত, এবং তার তো জানাজার তো প্রশ্নই আসে না। এবং তাকে হয়তো মানে পুলিশি প্রহরা তাকে কোথাও নিয়ে মানে কবর দেওয়া হতো। তো দেখেন মানুষের মানে নিয়তির কি পরিহাস, যে আজকে তিনি ইন্ডিয়াতে যে বসে আছেন, আর তিনি পাচ্ছেন এমন সম্মান, সমস্ত দেশব্যাপী তাকে নিয়ে মানে খুব মানে কি বলে, মানুষ শোকাহত, শোক প্রকাশ করছে। কিন্তু এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলবো, অবশ্য করে বলবো, যে তার মৃত্যুটা কিন্তু অপ্রত্যাশিত ছিল না। ওনার 80 বছর বয়স হয়েছে, নর্মাল যে বয়সে তো মানুষ মারাই যেতে পারে। কিন্তু সংবাদ মাধ্যম এবং কিছু কিছু মানে স্বার্থান্বেষী গোষ্ঠী এটাকে যেভাবে মানে মানে কি বলে ফলাও করে এটা নিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করতেছিল বলে আমার মনে হয়েছে। বিশেষ করে আমি সংবাদ মাধ্যমের কর্মী বা সম্পাদকদের পদে বিরক্ত, যে তারা, উনি তো মানুষ ছিলেন, উনি তো ফেরেশতা ছিলেন না। তো তার তো ভুল ত্রুটিও ছিল, এটাও তো মানে কথা হয়তো এই মুহূর্তে না বলে ওর জিনিসটা তো বলতে হবে। যেমন 1996 সালের 15 ফেব্রুয়ারির একটা মানে কলঙ্কিত নির্বাচন উনি করেছিলেন। এটা তো আমাদেরকে বলতে হবে, ইতিহাস তো মুছে ফেলা যাবে। তো সেই জন্য আমি বলছি যে এই যে অতি উৎসাহ, এগুলো ভালো না সাংবাদিকদের জন্য। তারা সবসময় নিরপেক্ষ ভাবে জিনিসগুলোকে বিচার করে, চিন্তা করে, সেই কথাটাই বলার চেষ্টা করছি। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আসাদ মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, আমি নিজেও শুনলাম, আমিও অনেক কথাই জানতাম না। আসাদ ভাই আমাদের সিনিয়র জার্নালিস্ট, এবং ওনার অনেক অভিজ্ঞতা, ওনার এই সমস্ত অভিজ্ঞতা শুনলেও কিন্তু আমাদের ইতিহাসকে জানা হয়।